আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, একেবারে আপনার সঙ্গে আহ, বলতে গেলে মধ্যরাতের কাছাকাছি সময় কথা বলছি, খুবই জরুরি প্রয়োজনে। দেশের সামগ্রিক অবস্থা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। এমনকি সেনাপ্রধান পর্যন্ত আজকে তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বলেছেন, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। অগণিত মানুষের জমায়েত, শুধু শহীদ মিনার, ঢাকার শহীদ মিনার আর চট্টগ্রামে না, দেশের নানান প্রান্তে মানুষের ঢল। অর্থাৎ তারা এখন এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ চায়। তারা হত্যার বিচার চায়। তারা মনে করে যে এই হত্যার বিচার এই সরকারের পক্ষে সম্ভব না, এবং আমূল পরিবর্তন চাই, বৈষম্য নিরসন করতে চাই, দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্বিন্যাস পুনর্নির্মাণ করতে চায়। এমন একটি দাবি নিয়ে আসছে। ফলে এই দাবিতে যে পরিমাণ মানুষের ঢল, তারপরে আবার কালকে আওয়ামী লীগ আবার একটা জমায়েতের কর্মসূচি দিয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ এখনো এই বোধহয় বা সরকার পালস বুঝতে পারছে না। পরিস্থিতিটা উদ্বেগজনক। আপনাকে কি উদ্বেগটা স্পর্শ করছে না? আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই। উদ্বেগটা স্পর্শ করছে করছে বলেই দু চারটা কথা বলছি। এবং আমাদের কথা হয়তো কিছু আসে যায় না, সেটাও আমি মনে করি যে আসে যায় না। তারপর আমার কাছে মনে হয় যে আমরা এই আন্দোলন যারা করছে, কিছু কথা বলার মানে হচ্ছে সেই আন্দোলনের পক্ষে বা তাদের পাশে থাকার চেষ্টা করা। এটা হলো উদ্দেশ্য। এখন আমরা তো সবসময় ধরেন সরকারের সমালোচনা করি, নেগেটিভ কথা বলি, অনেক সমালোচনা করছি। এটা আমাদের ভিতরে তো রাগ ক্ষোভ আছে, প্রধানমন্ত্রী তো রক্ত মাংসের মানুষ, তারও কিন্তু রাগ ক্ষোভ আছে। উনি যেমন বিরক্ত হয়ে কোটা বাদ দিছিলেন, এটা কিন্তু একটা রাগের বহিঃপ্রকাশ বা বিরক্তির বহিঃপ্রকাশ, যেটা সংবিধান পারমিট করে না। তারপরে আপনি যেমন ধরেন আজকে সেনাবাহিনী বলতেছে যে আমরা জনগণের পাশে থাকবো যে কোনো পরিস্থিতিতে। কয়দিন আগে বলছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। একটা সেনাবাহিনী কিন্তু, ইনফ্যাক্ট সেনাবাহিনীর টার্মটাই কিন্তু বহির্বিশ্বের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা যখন বাইরের কারো দ্বারা আক্রান্ত হব, তখনই সেনাবাহিনী। হুম, হুম, এছাড়া হুম। যেটা থাকবেন সেটা হয়তো এইড টু সিভিল গভর্নমেন্ট অথবা বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে। কিন্তু সেই হিসাবে এখানে এই পরিস্থিতি আসার মানে হচ্ছে এখন আন্দোলনটা যে জায়গায় গেছে, এই জায়গা থেকে এই আন্দোলন দমন করতে গেলে একটাই হয়, সেটা হলো শুধু মানুষ মারা। আর কোনো রাস্তা নাই। যেমন প্রধানমন্ত্রী 2-3 দিন আগে ওই গতকালকে বোধহয় বলছেন যে গণভবন খোলা রেখেছেন, সমন্বয়কারীরা আসবে, তাদের জন্য হুম, খোলা, হুম। প্রয়োজনে তাদের বাবা মা নিয়ে আসতে পারে। এখন সমন্বয়কারী কারা? ছাত্র। এখন ছাত্র কয়জন সমন্বয়কারীর সাথে? এখন হাজার হাজার লাখ লাখ ছাত্র নামছে। এখন এই লাখ লাখ ছাত্র, যদি 1 লাখ ছাত্র না, বেশি না, মাত্র 20,000 ছাত্রই যদি বলে যে আমরা আমাদের বাবা মা সহ 60,000 হব, বাবা মা সহ, এই 60,000 লোককে কি উনি গণভবনে যাইতে দিবেন? দিবেন না। আসলে উনি সমাধান করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয়, কোনো সন্দেহ নাই। কারণ যে ক্রাইসিসে পড়ে এতদিন হয়তো ওনার ভিতরে একটা বদ্ধমূল ধারণা ছিল, যে স্টাইলে চলে আসছে, যে এখন তো সেই জিনিসটা খাচ্ছে না কোনো কারণে। একই রীতিতে তো 16 বছর দমাই আসছে। এখানে ভিন্ন কিছু হয় নাই। এখন স্ফুলিঙ্গের এর মতো হয়ে গেল কেন? এই যে ছাত্রদেরকে বুঝতে না পারাটা, তাদের মানসিকতাটা বুঝতে না পারাটা। একটা ছাত্রের বয়স কত? আমরা যত বাড়াই ধরি ছাত্রের বয়স, এখানে 22, 23, 24, 25, 26, আরো বাড়াইলাম 30। আর মাননীয় প্রধানমন্ত্রীর বয়স 80 কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীদের মেধা, ব্রেইন, ওই বাচ্চার ব্রেন কি এক? এই বাচ্চাকে বুঝতে হলে তো বাচ্চার জায়গাটায় নেমে আসতে হবে। আমরা কি সেটা পেরেছি নামতে? পারি নাই। আমরা কি করলাম? হুম, আমরা পুলিশ নামাইলাম, হুম। আর্মি নামাইলাম। যেমন ধরেন 14 দলের সাথে বৈঠক করছে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে। এ- এটা হয়তো এই রাজনৈতিক ক্রাইসিস মনে করে উনি বসছেন, ভালো কথা, উদ্যোগ ভালো। কিন্তু এই 14 দল কারা? ওই আওয়ামী লীগ বাদে আরো 13টা দল। এই 13টা দল আর ওনারটা মিলে তো একটা দল, এবং সেই 14 দলের নেতা তো উনি। হুম, হুম। তাহলে এখান থেকে বাড়তে কি আসবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন? পুলিশের চিফ বলেন, র্যাবের চিফ বলেন, আর্মি চিফ বলেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ হচ্ছে টাইম টু টাইম। কিন্তু যোগাযোগটা হওয়া উচিত ছিল পলিটিশিয়ানদের সাথে। উনি তো হুম, হুম। রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব। সেক্ষেত্রে আলোচনা করার উচিত
কার সাথে? রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে। সর্বদলীয় কারণ রাজনৈতিক বৈঠক আপনারাই ডাকা বলছেন উচিত ছিল, মাঠে কেননা এখন ছাত্রদের পাশে। সবাই মনে করে হ্যাঁ, সবাই মনে করে যে নির্বাচন নিলে বিরোধী পক্ষ জিততে পারতো, তাহলে সবাইকে না নিয়ে আলোচনা করে নিজেরা আলোচনা করে ডিসিশন নিচ্ছে কেন? আমি 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 তো সে জায়গাটাই বলছি যে আপনি যদি সব দলকে ডাকতেন, আপনারাই তো বলতেছেন আন্দোলনে এখন সব দল আছে, আন্দোলনের সব দল আছে, জামাত আছে, বিএনপি আছে, হুম মাহমুদুর হুম রহমান মান্নারা আছে, এক্স ওয়াই জেড যারা ছোটখাটো দল আছে সবই আছে হুম হুম আন্দোলনে। তাহলে তো আপনার বেছে বেছে অন্তত 20-50টা লোকের সাথে মিটিং করা যেতে পারে। এখানে আমি পুলিশের সাথে হুম মিটিং করার প্রয়োজন নাই, এখানে আমার আর্মির সাথে মিটিং করার প্রয়োজন নাই। আমি তো হুম আজকে আর্মি মাঠে নামুক, পুলিশ মাঠে নামুক, আমি নিশ্চিত করে বলতে পারি কেউ রক্তপাত চায় না। এখন চাকরি করে সেজন্য হয়তো পালন করতে গিয়ে অনেক কিছু হতে পারে। তার বিরুদ্ধে আমরা যেমন প্রধানমন্ত্রী যেমন বলেন, অনেক আছে উস্কানি দেয় যে এই আন্দোলন চাঙ্গা করার জন্য। একইভাবে কিন্তু কিছু আহ, উস্কানিওয়ালা লোকও আছে আপনার বাহিনীর মধ্যে, যারা অনেক সময় ভালো লাগে কিছু একটা ঘটাইতে। তো এই আপনি আন্দোলনের মাঠে অস্ত্র নিয়ে গিয়ে যাই ঘটাবেন না কেন, সেটা কিন্তু রক্তপাতের সহায়ক হয়। সুতরাং আমি মনে হুম করি হুম 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 প্রধানমন্ত্রী আজকে যেমন সমন্বয়কদের ডাকছেন, এই ডাকাটা অনেক আগে ডাকা উচিত ছিল। এবং আমি সবচেয়ে বেশি ব্লেম দিব দুইজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর। একজন হলো আনিসুল হক সাহেব আইনমন্ত্রী, আরেকজন হলো তার অ্যাটর্নি জেনারেল। আমার কাছে জাস্ট আইনের বিষয়ে তাদেরকে ডাফার মনে হয়। কারণ হুম হুম হাইকোর্টের জাজমেন্টের পরেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার করে ফেলতে পারতেন। সেখান থেকে হুম হুম কি হুম হুম বুদ্ধি দিয়া কেন এখানে নিয়ে আসলো? এখন দেখেন, একটা কথা আছে কয় কিল তোর দৌড় আমার। আজকে দেখেন কিল তোর দৌড় আমার, সমস্ত লোড কিন্তু প্রধানমন্ত্রীর উপরে, আর কিন্তু কার উপরে কোনো লোড নাই। ওবায়দুল কাদের সাহেব কি চিন্তা করতেছেন? যাহা মন চায় তাই বলতেছেন। শামীম ওসমান সাহেব খেলা হবে বলে দেশ ছেড়ে চলে গেলেন, এখন হয়তো বিদেশে বসে ওভারসিজ খেলবেন। মানে এই কথাগুলো ছিল আনকালচার, এবং একটা অরাজনৈতিক ব্যক্তি হলে যেটা হয়, মাস্তান টাইপের লোকরে লালন পালন করলে যেটা হয়। তো প্রধানমন্ত্রীকে আমি আবারও এখন এই ক্রান্তিক লগ্নে রিকোয়েস্ট করব, আমার ছোট মানুষ আমি, আপনার কাছে আল্লাহর দয়া, আপনারও বয়স হয়েছে, এবং আপনি এই 5 বছর যদি জানো এরপরে আপনার ইলেকশন করতেও পারবেন না, বয়স পারমিট করে না, বডি হুম পারমিট হুম করে না, কারণ সবকিছু শেষ আছে। আর মানুষ যখন টানা ক্ষমতায় 15-16 বছর থাকে, একটা এনার্কিজম হুম তার হুম ভিতরে আসতেই পারে। আর মানুষ মাত্র লোভ মোহ আছে, আপনি লোভ মোহের ঊর্ধ্বে নন। সুতরাং আপনার থাকতে ইচ্ছা করতে পারেই পাওয়ারে, এটা আমি কি খুব দোষের মনে করি তা না। আমারও তো মনে হয় যে আমার যদি কালকে কেউ নিয়ে মন্ত্রী বানাইতো, আমার কাছে ভালো লাগতো। সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আল্লাহ পাক তো আপনাকে দিছে সুযোগ, 16টা বছর চালাইছেন। আপনার তো এখন চিন্তা ভাবনা করা উচিত যে আজকে শাহবাগ মোড়ে যে ছাত্রগুলা দাঁড়ায় আছে, ছাত্রের সাথে মা বাবা, শাহবাগ মোড়, হাইওয়েতে, এলিফ্যান্ট রোড, শহীদ মিনার, মিরপুর 10 নম্বর, আবার দেখলাম ইয়েরা বেরোয় আসছে, রিটায়ার্ড আর্মি অফিসারের বউ বউ হুম হুম স্ত্রী পুত্র কন্যা সব বেরোয় আসছেন, ডিওইজিতে। আচ্ছা, শান্তিপূর্ণ অবস্থানে যদি আপনি ধরেন, এই লোকগুলো চুপচাপ বসে থাকে, আর আপনি গণভবনে বসে থাকলেন, সব অচল, আপনি কতক্ষণ এভাবে চলতে পারবেন? হুম হুম সুতরাং হুম আমি হুম রিকোয়েস্ট করব, আপনি এখনো সর্বদলীয়, আপনি সব দলের ইয়ের সাথে বোঝেন, প্রয়োজনে আপনি আলোচনা করে দেখেন। যদি আপনার খুব পিসফুলি সরে গেলে রাষ্ট্র ভালো থাকে, দেশ ভালো থাকে, আপনি কেন করবেন না মাননীয় প্রধানমন্ত্রী? আপনি তো দেশের মঙ্গল চান, জনগণের মঙ্গল চান, আপনি এটা আচ্ছা করেন। আমার কাছে আচ্ছা মনে, আমি দেখেন, আপনার সাথে রাগায় জাকির অনেক ভাই, কথা বলছি। আমি একটু ইন্টারাপ্ট করি। দেখেন, আপনি এই আন্দোলন শুরুতেই আপনি তাদের সাথে আলোচনা না করে আপনি বলছেন যে জামাত বিএনপির এখানে ইন্ধন আছে, এদের ভূত আছে এখানে, এইটা আপনি আবিষ্কার করা শুরু করলেন। ওকে, ঠিক আছে, জামাত বিএনপি যদি ইনভলভ থাকে আর এটা যদি সত্যি সত্যি সংকট, সে তো এটা তো বোঝাই যাচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনে মানুষ সাড়া দিছে এবং তারা কলাপস করে ফেলছে, এত মানুষ মারা আমি গেছে, আমি সেটাই তারপরেও কি, বলছি। আপনি এদেরকে না ডেকে আপনি কি করলেন? বহুজনকে গ্রেপ্তার করে পাঠায় দিলেন। আচ্ছা, তারপরেও তো বাইরে কিছু বিএনপি অন্যান্য দলের নেতারা আছে, বাম রাজনৈতিক দল আছে, আপনি ডাকছেন না কেন? কথা বলতে সমস্যাটা আমি কি? তো সেটাই বলছি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে মুক্তিযোদ্ধারা মাঠে নামছে, আপনি ভাবেন, জিনিসটা ভাবেন, মুক্তিযোদ্ধারাও মাঠে নামছে, কারা হুম হুম কার বিরুদ্ধে নামলো? মুক্তিযোদ্ধারা মাঠে নামা মানে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার হুম কন্যা শেখ হুম হাসিনা, তাদের বিরুদ্ধে তারা মাঠে নামছে। কারণ আন্দোলনের সমর্থন করাই মানে তাদের বিরুদ্ধে। এটা বেদনাদায়ক।
আমি হুম, হুম, যতই রাগ হই না কেন, আমার রাগে কিছু আসে যায় না। আমি ক্ষোভ নিয়ে আমি টকশো করি, অনেক টিভিতে ক্ষোভ টোভ নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী দূর থেকে আপনাকে উপদেশ দিতে চাই যে আপনি এখনো সমাধান করতে পারেন। হুম, আপনি শুধু ভাববেন এইটাই যে আপনি একটা সুন্দর পথ সমাধান বের করেন, এবং আপনি যদি চলে যান আপনি চলে যেতে পারেন। আল্লাহ পাক আপনাকে তো রাখছে অনেক দিন। আপনি তো পাক্কা 20 বছর ক্ষমতার স্বাদ পেয়েছেন, তারপরে পিতৃ হুম, হত্যার প্রতিশোধ নিছেন, আপনার ভাই হত্যার প্রতিশোধ নিছেন। মানে একটা মানুষের জীবনে অর্জন আর কত চাই? সবসময় তো হুম, হুম, একরকম থাকবে না। আমি কিছু নাই, আমিও কিন্তু আজকে যে কথাগুলো বলতেছি 5 বছর পরে বলতে পারবো না। আমার কাছে মনে হয় আপনি মানবিক কারণে পুরা দেশের জাতির দিকে তাকাইয়া, এই পুত্র কন্যা যারা মারা যাচ্ছে, তারা তাদের মায়ের বুকটা কেমন, আমি এক মায়ের কান্না শুনলাম। মা বলছে আপনি আপনার বাবা মা হারাইছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আপনি আপনার মা বাবা হারাইছেন, কিন্তু সন্তান হারানোর বেদনা কিন্তু মা বাবা হারানোর চেয়ে বেশি। মানে যিনি সন্তানটা হারান, হুম, হুম, যেমন হুম, হুম, বঙ্গবন্ধুর জন্য কিন্তু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ওয়াইফ স্ত্রী ফজিলাতুন্নেসা, এই দুইজনের জন্য শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল হারানোর ব্যথাটা কিন্তু অনেক বেশি তাদের, হুম, শেখ হুম, রাসেল শেখ কামালের বাপ মা হারানোর চেয়ে। হুম, হুম, এই হুম, কথাটা হুম, বলছে, কারণ মা বাবার কাঁধে সন্তানের লাশ, এর হুম, হুম, চেয়ে পেইনফুল কিছু নাই। তো এগুলাকে আপনি বিবেচনায় নেন। আপনি আপনি দরকার হলে যদি মনে করেন কাউকে দায়িত্ব দিবেন বা একটা পিসফুল একটা পরিবেশ তৈরি করে আপনি যান, আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা চাই, আপনিও রক্তপাত চান না, আমরাও চাই না, কেউ চায় না। আর আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের সন্তানকে হত্যা করবে, স্বাধীন দেশের সন্তানদের হত্যা করবে। যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে আপনি বলতেছেন, সেই স্বাধীন দেশে সেই সন্তানের বুকে গুলি চালায় কারা? কারা চালায়? একটা স্বাধীন দেশ, যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে, সেই দেশে যখন লোক হুম, হত্যা হুম, করা হয়, তাহলে ইতিহাস কি বলবে? ইতিহাস কি বলবে? যে যে দেশটা রাইট। স্বাধীন করছে, সেই দেশে স্বাধীন দেশের নাগরিকরে বঙ্গবন্ধু স্বাধীন করেছে, তার কন্যাও দাবি করছে তার পিতা স্বাধীন করছে, সেই লোকগুলোর বুকে গুলি মারেন। প্লিজ একটু বিবেকটাকে কাজে লাগান। আমার কাছে মনে হয় আচ্ছা, আজকের আপনার আজকের ভালো চিন্তা করার সময়। আজকের সর্বশেষ যেই অবস্থাটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি এমনই জটিল যে সেনা প্রধানও আজকে তার আহ, কর্মকর্তাদের সঙ্গে মিটিং করছে জুমে এবং সরাসরি, এবং সেখানে একটা কথা বলছে, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। এই জনগণের পাশে থাকা, এই কথাটা সেনাপ্রধান বলছে। এই কথাটা তো প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমি জনগণ, যেহেতু তারা দল মত তার তো নানান এজেন্সি আছে, তার তো বোঝা উচিত যে আমি এটা তো আওয়ামী লীগ আমি আমি আওয়ামী আমি তো লীগ সেই কথা, বিএনপি জামাতের সমাবেশ না, এটা সর্বস্তরের মানুষের সমাবেশ। তো সুতরাং তিনিও তো হ্যাঁ, জনতার পাশে থাকতে পারতেন, আজকে সেনাপ্রধান যে কথাটি আমি বলছেন। আমি তো সেটাই বলতেছি, বরং আজকে নিরাপত্তার নামে আর্মি পুলিশ সবাই মিলে গণভবনকে পাহারা দিবে, এবং সেখানে সমস্ত রাজনীতিবিদদেরকে ডাকা হবে, রাজনীতিবিদরা যাবে। এতে আর আমরা জানি কাদেরকে যেতে হবে, এটা সরকারও জানেন, প্রধানমন্ত্রীও জানেন। তাদেরকে সবাই মিলে বসে রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেন। সেখানে কি সিদ্ধান্ত হয়, যদি বলা হয় যে না আপনি না গেলে শান্তি হবে না, সিদ্ধান্ত নেন। আমি বলছি না আপনাকে, আমি যেমন আপনাকে বলেছি চলে যেতে হবে, বলেছি, হ্যাঁ, সেগুলো কি আমাদের কথার ভিতরে কিন্তু আবেগ ইমোশন থাকে, কিন্তু আপনার এই কথাটা বলা উচিত সবাইকে নিয়ে বসে, আপনারা কি চান? সবাই যদি বলে আপনি গেলে শান্তি হবে, আচ্ছা লজিক দেন, বুঝান, যৌক্তিক ভাবে আলোচনা করেন, আলোচনার পরে সিদ্ধান্ত নেন। রক্তপাত হুম, করেন না। আল্লাহ পাক সব সহ্য করে, কিন্তু হত্যা পছন্দ করেন না। এটা কিন্তু আমি পরিষ্কার ভাবে বলে দিতে পারি। সুতরাং আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনি, আবারও বলছি, আপনি অনেকগুলা লোকরে নিবেন। আপনি যারা মাঠে আছে, আমি দেখছি তো অনেক লোক আছে, এই ধরেন আওয়ামী দলীয় লোক আছে, মান্না সাহেব বলেন, সাকি সাহেব বলেন, ছোট দেখেন না কাউকে, আসিফ নজরুল সাহেব আছে, তারপরে বামপন্থী আছে, আপনার দলের অন্যান্য যারা আছে, আপনার হুম, দলের হুম, হুম, ভিতরে ভালো লয়ার আছে, ভালো বুঝে এরকম লোক আছে। আপনি যদি আমাদের মতো লোকরে ডাকেন আমরাও যাব, কেন হুম, 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 যাব না? আপনি আমাকে অবহেলা করেন না। আমার মাথার থেকে কিছু বের হয়ে আসতে পারে যেটা আপনার কাজে লাগবে, কিন্তু আপনি যাদেরকে নিয়ে বসেন তারা কি বলে, ওবায়দ সাহেব কি বলেন, আইনমন্ত্রী সাহেব কি বলেন, আর তারপরে ইনু সাহেব কি বলেন, হুম, সেই হুম। লোকগুলো নিয়ে যখন আপনারা আবার বসেন, কি বের হয়ে আসবে এটার ভিতর দিয়ে? কি বের হবে, না, কি বাড়তি কি দুঃখজনক, বের হবে? তারা 14 দল নিজেরা বসে একটা সিদ্ধান্ত নিল কি 14 জামাত দলের শিবির নিতে নেতাই তো হবে। আপনি আচ্ছা, নিজে। এখন কি হ্যাঁ, সামনে কি এই জামাত এই শিবির? এই যে সে সমস্যা, সমস্যা যেটা সেই দিকে না যে
জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নিল। হ্যাঁ, আচ্ছা, এই সিদ্ধান্তটা তো তাদের এটা 15 না এটা বছর আগে নেওয়ার কথা। এটা করে কি হবে? আজকে যদি আপনি প্রমোশিত করেন, প্রশমিত করলেন এই আন্দোলনটাকে কোনোভাবে পিটাইয়া পাঠাইয়া, ভালো কথা আর কথার কথা তর্কের খাতে ধরে নিলাম, সব চলে গেল, আবার তো 6 মাস পরে দানা বাঁধবে। এইভাবে থাকবেন? এইভাবে থাকা যায়? রাইট। সুতরাং আমার কাছে মনে হয় ভাববার সময় আছে। আমি আবারও অনুরোধ করতেছি, আপনি ভাবেন, দেশে ভালো লোক আছে, ভালো লোক আছে, তাদেরকে নিয়ে বসেন, দলীয় ভাবে বসেন। আমার কথা হলো, আপনি প্রশাসনের সাথে আলাপ করবেন কেন রাজনৈতিক সংকট দূর করার জন্য? রাজনৈতিক সংকট দূর করার জন্য আপনি রাজনীতিবিদদের নিয়ে বসেন। আর আপনার 14 দল মানে এক দল, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আর আমরা তো ইনু সাহেবের ক্যারেক্টার জানি, আমরা ওই রাশেদ খান মেননের ক্যারেক্টার জানি, এরা কি আমরা জানি তো। এদের যে কোনো ভাবে লেজুর বৃত্তি করে থাকতে হবে। এটা যে কি মজা, কোনো অস্তিত্ব নাই যেখানে। এক প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে অস্তিত্বটা কার আছে? কোন বেটার অস্তিত্ব আছে? প্রধানমন্ত্রী ছাড়া কার অস্তিত্বটা কার আছে? একটা লোক বাইর করেন। তো সুতরাং প্রধানমন্ত্রী বসেন অন্য রাজনৈতিক দলের লোকের সাথে, নট ইনু সাহেবের সাথে, নট রাশেদ খান মেনন, নট ওবায়দুল কাদের, নট ইভেন উইথ আনিসুল হক কি হাসান মাহমুদ। লাভ নাই, একই রেজাল্ট। আপনি বসেন, সবার আগামীকাল পথ খোলা আছে। আগামীকাল আমার থেকে বিশ্বাস আহ্বান জানাইলে তারা আগামীকাল থেকে তাদের যে অসহযোগ কর্মসূচি শুরু হবে, এবং আজকে মানুষের যে ইনভলভমেন্ট, কালকে এই ইনভলভমেন্টটা থাকবে, অব্যাহত থাকবে, যেটা বোঝা যাচ্ছে, যেহেতু তরুণরা মাঠে নামছে। এটাতে এতে পরিস্থিতি আরো নাজুক হবে, যদি এটা মোকাবেলা করার হয়, আরো সংঘাত হবে, রক্তপাত হবে। এতে কি পরিস্থিতি আপনার মনে হয় যে ভালো হবে? না, 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 আমরা দেখছি আমাদের ফ্যামিলি লাইফে, দেখি সব জায়গায় দেখি, ওয়াইফ যদি খুব বেশি উত্তেজিত হয়ে যায় তখন হাজবেন্ড একটু নরম হয়ে যায়, আবার হাজবেন্ড যদি উত্তেজিত হয়ে যায় ওয়াইফ নরম হয়ে যায়, সংসারটা টেকে ভালো। এখন দুই পক্ষই যদি উত্তেজিত হন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বয়স 70 পার হয়ে 80-র কোঠায়, আপনি যদি এই বাচ্চাদের সেন্টিমেন্ট না বুঝে তাদের সাথে আপনি রাগ ক্ষোভ থাকে, এটা মানায় না, মানায় না। রাগ ক্ষোভ আপনি থাকতে পারে বিএনপির খালেদা জিয়ার সাথে, রাজনৈতিক দলের সাথে, কিন্তু বাচ্চাদের সাথে নয়। বারবার আপনারা কিন্তু কোমলমতি বলেন, সেই কোমলমতিরে পাখির মতো মারা হয়েছে, সেই কোমলমতি হাজার হাজার গ্রেপ্তার হয়েছে। আপনার চোখের সামনে একটা নিজের সন্তানের লাশ চিন্তা করে দেখেন কেমন লাগে। শুধুমাত্র রাগ হইলেই হবে না। আমি আবারও বলছি, আপনি সবার সাথে বসেন, একটা সুষ্ঠু সমাধান করেন, রাজনীতিবিদদের সাথে বসেন। এবং রাজনীতিবিদ কাদের সাথে বসবেন আপনি চেনেন, ওই রামশ্যাম যদু মধু এই সোকল্ড ইনু টাইপের লোক আর রাশেদ খান ইনু টাইপের লোক, আপনার ওবায়দুল কাদের টাইপের লোক, ডোন্ট কল দেম। আপনি জানেন কারা আছে, তাদেরকে ডেকে বসেন, হ্যাঁ, তারাই বক্তব্য দেখ, এবং সেই বক্তব্যের সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন আপনি 20 বছর ক্ষমতায় ছিলেন, যেতে হয়, যেতে গেলে ভালো হয়, আপনি চলে যান। আবার আল্লাহ পাক হায়াত রাখলে আবার তো আন্দোলন করে আবার তো ক্ষমতা আসতেও পারে। না, তিনি না আসুক, তার দল আসুক। হ্যাঁ, মানে সে তো দলকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমি বলতেছি তিনি না আসুক, তার দল কোন করেন, তার দলের লোক আছে, তাদের আত্মীয় স্বজনের লোক আছে, ফ্যামিলির ভিতরে লোক আছে, নানা নয় আছে। কিন্তু এই মুহূর্তে যদি মনে করেন যে আপাতত ছেড়ে দিলে ভালো হয়, আপনি যদি কারণ দেশটাকে পরিস্থিতিটা, ভালোবাসেন, আপনার বাবাকে জি, ভালোবাসেন, আপনার বাবার মুক্তিযোদ্ধার প্রতি আপনি সম্মান রাখেন, তাইলে আপনার এই বুলেট একটাও আর যাতে এই দেশের নাগরিকের উপরে না পড়ে সেটা করেন। আপনার মঙ্গল হবে আল্লাহ পাকের দেখেন দয়ায়। পরিস্থিতিটা এমন যে এখন ছাত্ররা বলছে যে এখন আর আলোচনার নেই, কেননা যারা, মানে যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের সাথে কোনো আলোচনা হয় না। তার মানে স্টুডেন্টরা কিন্তু একটা পজিশন নিয়ে ফেলছে। এর মাঝামাঝি কিন্তু হইতে পারে, আপনি হ্যাঁ, নাকি আমি এই একমত। প্রস্তাবটা বলছেন, যে ওই হ্যাঁ, রাজনীতিকরা রাজনীতিকরা বৈঠক করে রাইট। একটা এবং সিদ্ধান্ত এবং নিয়ে নিতে পারে। নিতে পারে, এবং সেটা যদি নিতে পারে আমার কাছে মনে হয় ছাত্ররাও মানবে, আমার ধারণা। কেননা এখানে সবাই রিপ্রেজেন্ট করে। এখানে যখন প্রধানমন্ত্রী ডাকবেন তখন তো আন্দোলনের মাঠে থেকেও লোক যাবে, যেই মুক্তিযোদ্ধারা মাঠে গেছে তাদেরকে ডাকেন, যেই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী গেছে তাদেরকে ডাকেন, বিএনপির লোকেরা ডাকেন, জামাতের লোকের না ডাকেন, আপনার জামাত দরকারই নেই, আমি ডাকলাম না, অন্যান্য দল তো আছে। আমি উদারপন্থী লোক হিসেবে ভাবি যে জামাতকেও আপনি ডাকতে পারেন, এটা কোনো বিষয় না প্রবলেম সলভ করার জন্য। না, হ্যাঁ, পরিস্থিতিটা এখন যে অবস্থা হয়েছে, ছাত্ররা যেহেতু রিজেক্ট করছে, এখন আমার ধারণা হ্যাঁ, যে রাজনীতিবিদদের সাথে আলোচনা করে হ্যাঁ, ছাত্রদের ছাত্ররা সেন্টিমেন্ট যেহেতু বুঝে রিজেক্ট করছে, তাদের, এবং হ্যাঁ, ছাত্রদেরকে ওখান থেকে সরানো যাবে না, বিকজ তারা টর্চার হয়েছে। হুম হুম ডিবির হুম হারুন সাহেব একা অভিনয় করছেন, এবং হুম হুম অভিনয়টা সেখানে সরকারের
একটা টপ লেভেলের ইঙ্গিত ছাড়া সে করতে পারেন নাই। যাই হোক, রাইট। আপনি ছেলেরা এত বেশি টর্চার, নির্যাতিত, হ্যাঁ, আমি তাদের আন্দোলনকে 100 ভাগ সমর্থন করি, কিন্তু সমাধানের একটাই পথ, যে তাদের যেহেতু বাবা মা মাঠে আছে, তারপরে মুক্তিযোদ্ধারা মাঠে আছে, অবসরপ্রাপ্ত আর্মিরা মাঠে আছে, সব সেক্টরের লোক মাঠে আছে, তাদের সবাইরে ডাকবেন এবং রাজনীতিবিদদের সাথে বসবেন। কিন্তু পুলিশ আর্মিদের সাথে বসে এটা সমাধান হবে না। আপনি রাজনীতিবিদদের ডেকে বৈঠক করেন, প্রয়োজনে সর্বদলীয় সরকার হোক বা যে কোনো একটা কিছু হোক, এবং আপনি যদি মনে করেন যে দলমত নির্বিশেষে আপনি যেতে চান বা যাওয়া উচিত মনে করেন, সে সিদ্ধান্ত নিতে পারেন। জি। অন্যথায় থাকতে পারবেন, সেটা কি হতে পারে আপনি আমার চেয়ে ভালো জানেন। এটা কিন্তু বাড়তে থাকলে আহ ভালো হবে না, অমঙ্গলই হবে রাষ্ট্রের। ঠিক আছে, রাজ্জাকি ভাই অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকির বক্তব্য। দেশে সত্যি সত্যি একটি মহা সংকটকাল, যার কারণে সেনাপ্রধান আজ তার অফিসারদের সঙ্গে পর্যন্ত বৈঠক করেছে। সুতরাং এই সংকট থেকে উত্তরণের জন্য মানুষের দাবি, তরুণদের দাবি, তাদের বক্তব্য, সেটাকে মাথায় রেখে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা এখন কি করবেন, এবং অবশ্যই প্রত্যাশা যে এই সংকটের সমাধান তারাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।